এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮৮.২৯। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী। আলবদর প্রধান নিজামীর ফাঁসিতে উল্লাস দেশজুড়ে, প্রবাসীদের সন্তোষ। জামায়াত শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, বললেন বাণিজ্যমন্ত্রী। আসছে বাজেটে অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন। টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। নিষিদ্ধ হলেও মোড়ক পাল্টে বিভিন্ন জায়গায় দেদারসে বিক্রি হচ্ছে গাইড বই। পুরনো আইন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাবি কর্তৃপক্ষের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, কিনছেন না চাতাল মালিকরাও। কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাংলা সময়ের সঙ্গে আছে মিসান জানা চৌধুরী এবং আমি সৌমিত্র শুভ্র। সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর এসএসসি পরীক্ষায় গড় পাশের হার ৮৮.২৯%, যা গতবারের তুলনায় ১.২৫% বেশি। এছাড়া সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,০৯,৭৬১ জন শিক্ষার্থী। ফলাফলের দিক থেকে ঢাকা শিক্ষা বোর্ড প্রথম হয়েছে। এদিকে ফলাফল পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাফসির বাবু ও ফয়সাল মোর্শেদকে সাথে নিয়ে সেলিয়া সুলতানার রিপোর্ট। এ উল্লাস আনন্দের, এই উল্লাস বিজয়ের। পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে এভাবে আনন্দে মাতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সবাই। শিক্ষা জীবনের অন্যতম সেরা এই সাফল্যকে উদযাপন করতে শিক্ষার্থীরা ঢোল আর বাদ্যের তালে তালে চিৎকার আর নেচে গিয়ে তাদের আনন্দের বহিঃপ্রকাশ করে নিজস্ব ঢঙে। অনেক হ্যাপি, ইনশাআল্লাহ আরো ভালো করব, আরো হার্ডওয়ার্ক করব, কলেজেও ভালো করব। প্রকাশ করার মতন এত বেশি আনন্দ লাগছে। আজকে অনেক ভালো লাগছে, ইনশাআল্লাহ আমরা ইন্টারেও ফার্স্ট হব। প্রিয় সন্তানের এমন অর্জনে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবক ও শিক্ষকরাও। জানান সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবসময় পাশেই আছেন তারা। এখন ইন্টারে আশা করি এরকম রেজাল্টটা ধরে রাখতে পারলে তারপরে হয়তো মেডিকেল বুয়েটে ইচ্ছা আছে। এখন কষ্টকে কষ্টই মনে হচ্ছে না, কারণ যখন কষ্ট করছি তখন অনেক কষ্ট বলার সাথে সাথে বলছি রেজাল্টটা ভালো হলে আমাদের কষ্টটা আর কষ্টই মনে হবে না। প্রথম অবদান তো মায়ের, তারপরে টিচাররা আমাদেরকে অনেক ভালো করে গাইড করেছেন। ছাত্র নিজে সে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু কেউই তাকে পড়াতে পারবে না। সে সারা বছরও যাই করুক থাকুক না কেন, ইনডিসিপ্লিন থাকুক না কেন, পাবলিক পরীক্ষার আগে সে একটু অবশ্যই সিরিয়াস হয় বলেই পাস করতে পারে। এবছর সারা দেশে এসএসসি পরীক্ষায় ৮টি সাধারণ বোর্ড সহ 10টি বোর্ডে মোট অংশ নেয় ১৬,৫১,৫২৩ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৮৮.২৯%। ফলাফলে দেখা যায় গতবারের তুলনায় এবছর এসএসসি পাশের হার ১.২৫% বেশি হয়ে দাঁড়িয়েছে ৮৮.২৯%। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা শিক্ষা বোর্ড ৮৮.৬৭, রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৫.৭০%, এছাড়া সিলেটে ৮৪.৭৭%, বরিশাল বোর্ডে ৭৯.৪১%, যশোরে ৯১.৮৫%, চট্টগ্রাম বোর্ডে ৯০.৪৪%, কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৪% এবং দিনাজপুর বোর্ডে ৮৯.৫৯%। এছাড়া মাদ্রাসা বোর্ডের দাখিলে ৮৮.২২% ও কারিগরি বোর্ডে ৮৩.১১% শিক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,০৯,৭৬১ জন। সারা দেশে পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৪,৭৩৪টি। এছাড়া আবারও ছেলেদের তুলনায় মেয়েরা ০.১৯% বেশি পাশ করেছে। এবারের পরীক্ষায় 10টি বোর্ডে মোট অংশ নিয়েছে ১৬,৫১,৫২৩ জন পরীক্ষার্থী। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এসএসসির ফল প্রকাশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্কুলে সকাল থেকে শিক্ষার্থীরা ভিড় করেন। স্কুলগুলোতে জিপিএ ৫ এবং পাশের হার জানানোর পর উল্লাসে ফেটে পড়েন তারা। এবার সারা দেশে পাশের হারে এগিয়ে আছে রাজশাহী বোর্ড। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এত আনন্দ, এত উচ্ছ্বাস জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। নেচে গিয়ে তাই বাঁধ ভাঙা আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।
কুমিল্লায় এবারও এসএসসির ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুলের শিক্ষার্থীরা। পাশাপাশি নওয়াব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাশের খবরে উল্লাসে মাতে শিক্ষার্থী ও অভিভাবকরা। সবার আগে আমি আমার ধন্যবাদ দিব আমার বাবা মাকে, অভিভাবককে, কারণ ওদের ছাড়া তো অবশ্যই এটা কোনোভাবেই পসিবল ছিল না। কুমিল্লা জেলা স্কুল ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান, 200 বছরের ইতিহাস, এই প্রতিষ্ঠান সবসময় ভালো ফলাফল করে আসছে। ফলাফল জানার পর এভাবেই বিজয় চিহ্ন দেখে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে রাজশাহী পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্তানদের ভালো ফলাফলে আনন্দে আত্মহারা অভিভাবকরাও। এবার দেশের 8টি বোর্ডের মধ্যে 95.7% পাশের হার নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড প্রথম স্থানে রয়েছে। জিপিএ 5 পেয়েছে 17,594 জন শিক্ষার্থী। অনেক ভালো লাগছে, গোল্ডেন পেয়েছি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার 90.44% এবং জিপিএ 5 পেয়েছে 7,666 জন। এ বোর্ডে এবার ছাত্রীদের চেয়ে ছাত্রদের পাশের হার বেশি। আর ফলাফল প্রকাশের পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সব স্কুলে ছিল শিক্ষার্থীদের আনন্দ। যশোর বোর্ডে পাশের হার 91.85, জিপিএ 5 পেয়েছে 9,444 জন। এ বোর্ডে পাশের হারই এগিয়ে রয়েছে খুলনা জেলা। দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। এ বোর্ডের অধীনে 8 জেলার 2,559টি স্কুলের 1,49,592 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। জেলা স্কুলে গোল্ডেন এ প্লাস পেয়েছি, সেজন্য আমি জেলা স্কুলের স্যার এবং ম্যাডামদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সিলেট বোর্ডে এবার এসএসসিতে গতবারের চেয়ে পাশের হার বেশি হলেও কমেছে জিপিএ 5 এর সংখ্যা। তারপরেও ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে প্রতিটি স্কুলেই ছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছ্বাস। এতদিনের কষ্ট 2 বছরের বা 2.5 বছরের, আর স্কুলের অনেক অবদান আছে টিচারদের, আর প্যারেন্টসরা অনেক করছেন, বিশেষ করে আম্মু করছেন বেশি। বরিশাল শিক্ষা বোর্ডের ফল প্রকাশের পরপরই উল্লাসে ফেটে পড়েন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বোর্ডে পাশের হার 79.41%, জিপিএ 5 পেয়েছে 3,113 জন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। এর আগে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করেছে বলেই পাশের হার বাড়ছে। পাশের হারে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাজীবন শেষে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং বেকার না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বুধবার সকালে প্রধানমন্ত্রীর হাতে 2016 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। 10টি বোর্ডের ফল হস্তান্তরের সময় বোর্ডের চেয়ারম্যান সহ শিক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরীক্ষায় 88.29% পাশের হারে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করে শিক্ষা বিস্তারে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদেরকে লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে এবারের ফলাফল অনেক ভালো। যারা এবার উত্তীর্ণ হতে পারেনি ভবিষ্যতে তারা আরো মনোযোগী হবে। আর ভবিষ্যতে যারা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদেরকে আমি বলবো যে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যেন কেউ ফেল না করে। কারণ এখানে ফেল করার তো কোনো অর্থ হয় না। এত সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, বিশেষ করে আমরা সরকার গঠন করার পর আমাদের ছেলেমেয়েদের পড়ার পরিবেশ তৈরি করা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত করা, সেগুলি যেমন ব্যবস্থা নিচ্ছি, সেই সাথে সাথে পিতামাতার বোঝাও আমরা কমিয়ে দিচ্ছি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কারিগরি শিক্ষার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমরা শুধু লেখাপড়া শিক্ষা দিয়ে ছেড়ে দেব না, তাদের কর্মসংস্থানের যে সুযোগটা সেটাও আমরা করে দিচ্ছি। কারিগরি শিক্ষাকে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিই, কারণ সাধারণ শিক্ষায় হয়তো সময় লাগে, কিন্তু কারিগরি শিক্ষা যারা গ্রহণ করবে তারা খুব দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে। কারণ আমাদের শিল্পায়ন হচ্ছে, নানা ধরনের কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে, বেসরকারি খাতটাকেও আমরা উন্মুক্ত করে দিচ্ছি। সারা বাংলাদেশে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। একটাই উদ্দেশ্য যে ছেলেমেয়েরা যেন সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, বেকার সমস্যা দূর হয়। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠি ও পঞ্চগড় জেলার প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা।
2 মাসেরও কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ ইতিবাচক বলে মনে করেন শিক্ষাবিদরা। পাশের হারে মেয়েদের এগিয়ে থাকা নারী অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত তাদের। তবে বিপুল সংখ্যক জিপিএ 5 প্রাপ্তির সঙ্গে শিক্ষার মান বাড়ার কোনো সম্পর্ক নেই বলেও মনে করেন তারা। উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। 2001 সালে জিপিএ পদ্ধতি চালুর প্রথম বছর সর্বোচ্চ গ্রেড পেয়েছিল মাত্র 76 জন, আর এবছর এই সংখ্যা 1,09,761 জন। গত 2 বছরের ফলাফলে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা খানিকটা কমলেও পাশের হার বেড়েছে। এবার তা বেড়ে দাঁড়িয়েছে 88.29%। সম্যকভাবে উপলব্ধি করতে শিক্ষাবিদরা বলছেন, পাশের হার কিংবা জিপিএ 5 প্রাপ্তি প্রমাণ করে না শিক্ষার গুণগত মান বেড়েছে। জিপিএ 5 প্রাপ্তির সংখ্যার সঙ্গে শিক্ষার মানের ভালো কোনো কোরিলেশন নেই। এই বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয় সেখানে তো দেখা যাচ্ছে জিপিএ 5 অনেক ছাত্র ফেল করছে, বোর্ডের সর্বোচ্চ গ্রেড পেয়েও ফেল করছে। তাহলে ওই গ্রেডের দামটা কি? এবছর সার্বিক পাশের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এই অগ্রগতি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমন মত এই শিক্ষাবিদের। নারী শিক্ষার্থীরা পুরুষ শিক্ষার্থীর থেকে বেশি পাশ করেছে। এই হারের যে বেশি হওয়াটা, এটা আমি মনে করি খুবই ইতিবাচক একটা ঘটনা। 10-15 বছর আগেও আমাদের দেশের যে পারিপার্শ্বিক অবস্থা ছিল যে আমাদের মেয়েদেরকে স্কুলেই পাঠানো হতো না, সেইখান থেকে আজকে আমরা এমন একটা অবস্থানে এসেছি যেখানে পাশের হারে নারীরা এগিয়ে। এটা আমাদের জাতিকে অনেক এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। শিক্ষার মান বাড়াতে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আরো বেশি যত্নবান হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষাবিদরা। মূল্যায়ন ব্যবস্থা আরো কঠিন করা উচিত। মূল্যায়ন ব্যবস্থা ছাত্রদেরকে উৎসাহিত করবে চ্যালেঞ্জ মোকাবেলা করার, তো সেটা সম্ভবত আমরা করতে পারছি না। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের পরবর্তী পর্বের গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। অনিবার্য কারণে আগামীকাল 12 মের এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ পিছিয়েছে। ওই দিনের সকালের পরীক্ষা 20 মে শুক্রবার সকাল 9টায় ও বিকেলের পরীক্ষা দুপুর 2:30টায় অনুষ্ঠিত হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জাতি অভিশাপ মুক্ত হচ্ছে বলে মনে করে ঘাতক দালাল নির্মূল কমিটি। এসব যুদ্ধাপরাধীদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত শিবির নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। শফিক মোহাম্মদের রিপোর্ট। 2013 সালে জামায়াত নেতা যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির পর 2015 সালেই ওই দলের আরেক নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়। একই বছরের শেষে ফাঁসিতে ঝোলানো হয় কুখ্যাত যুদ্ধাপরাধী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে। সবশেষ বুধবার প্রথম প্রহরে কার্যকর করা হয় আলবদর নেতা জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এই খুনির হাতে আমার স্বামী হত্যা হয়েছে, এটা প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। এই যে আমি আমার স্বামী হত্যা বিচার পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি, সুবিচার পেয়েছি, বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে। বিএনপি যুদ্ধাপরাধীকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে বলে অভিযোগ করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি। বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিচারটা বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, তাদেরকে তিনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। যারা সাজাপ্রাপ্ত, যারা বিচারাধীন ছিল, তাদের জেল থেকে বেরিয়ে দল করার সুযোগ দিয়েছেন। এসব ধনকুবের রাজাকারদের সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি গুপ্ত হত্যা বন্ধে জঙ্গি লালনকারী সংগঠন জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। নিজামী তার শেষ চিঠিতে একই কথা বলেছেন যে আমার সন্তানরা যেন আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে। তো অসমাপ্ত কাজটা কি? 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতে হবে। পাকিস্তানকেও বলতে হবে 30 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে এবং এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে। জার্মানি, জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার ক্ষতিপূরণ এখনো দিচ্ছে। বাজেয়াপ্ত করে এই ধন সম্পদ গরিব, দুস্থ, যোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবার, তাদের দিতে হবে। নতুন প্রজন্মের সামনে তালিকা প্রকাশপূর্বক রাজাকারদের বিচারের প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবির নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সকালে সচিবালয়ে বাংলাদেশ ও নেপালের মধ্যে 2 দিনব্যাপী সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে ব্রিফিংয়ের সময় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, জনগণই জামায়াত শিবিরকে প্রত্যাখ্যান করবে। জনগণের আদালত হল সবচেয়ে বড় আদালত। জনগণের আদালতই তো বিচার হচ্ছে জামাতের। জামাত সম্বন্ধে আজকে মানুষের কি ধারণা? জামাত নিজেদের ব্যাপার, সময়ের ব্যাপার। জামাত তো ইতিমধ্যে জঙ্গি বিভিন্ন নামে তারা নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে, ইতিমধ্যেই তারা করছে। যতগুলো জঙ্গি সংগঠন বাংলাদেশের পত্রপত্রিকায় দেখা যায়, এই সবগুলোর মূলই তো জামাত এবং বিএনপির লোক আছেন। বাংলা সময় আরো থাকছে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদপুরে এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্ত সাইফুল ইসলাম গ্রেফতার। জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে রাজশাহী ও চট্টগ্রামে ছাত্রলীগ, পুলিশ ও শিবিরের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় 8 শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুরে রাজশাহীর হেতম খান কবরস্থান এলাকায় আলবদর নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার আয়োজন করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে শিবির কর্মীরা। পুলিশও পাল্টা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অভিযান চালিয়ে অন্তত 8 শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে একই সময়ে চট্টগ্রামের চকবাজার এলাকায় প্যারেড মাঠে নিজামীর গায়েবানা জানাজার জন্য জড়ো হয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জানাজা শেষে যাওয়ার সময় চট্টগ্রাম কলেজের পশ্চিম গেটে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিবির কর্মীরা। এ সময় উভয় পক্ষ লাঠি সোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের 2 ভাই মুহিবুর রহমান ও মুজিবুর রহমান সহ 3 জনের বিচার কাজ শেষ। যে কোনো সময় রায় দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি আনাউরুল হকের নেতৃত্বে গঠিত 3 সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মুহিবুর ও মুজিবুর ছাড়াও অপর আসামি হলেন তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক। এই 3 জনের বিরুদ্ধে 71-এ হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আর রাষ্ট্রপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে আনা 4টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। চাঁদপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় মেয়েটিকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর আমলি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সাইফুল। স্বজনদের অভিযোগ, ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া তৈয়াবিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী রেহানা আক্তারকে প্রায় উত্ত্যক্ত করত বখাটে সাইফুল। গতকাল মাদ্রাসা থেকে ফেরার পথে রেহানার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সে। পরে আশঙ্কাজনক অবস্থায় রেহানাকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর পুলিশ গ্রেফতার করে সাইফুলকে। ফিটে মনে করেন এভাবে কোপ দিচ্ছে এবং হাত যখন পাচ্ছে আর হাতটা পড়ে আঙ্গুল পড়ে গেছে গা। আমি এটার পুরা বিশ্বাস চাই। সে আমাদের ক্লাসমেট, সে খুব ভালো ছিল, কিন্তু তারে হামলার কারণে আমরা এখন কি করব? আমরা এর বিচার চাই। জনগণ থানা খবর দিলে আমরা যাই, তাকে ঢাকা পঙ্গুতে রেফার করি। আসামি সাইফুল ইসলামকে থানা নিয়ে মামলা হয়েছে, তাকে আমরা কোর্টে সোপর্দ করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার ও শিক্ষকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। সকালে সিনেট ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়। এতে উপাচার্য ডক্টর মোহাম্মদ মিজান উদ্দিন সহ সব বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধির চর্চা ধ্বংস করতেই একে একে শিক্ষকদের হত্যা করা হচ্ছে। অধ্যাপক রেজাউল হত্যার বিচার না হওয়া পর্যন্ত প্রতীকী এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। এছাড়া আগামী 14 মে শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলেও জানান শিক্ষক নেতারা। পরে একটি মৌনমিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। আসছে বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অগ্রাধিকার দেয়া হবে।
নজর দেয়া হবে এ খাতের পুরনো প্রকল্প চালু রাখা এবং বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের ওপর। তবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। জাতিসংঘের দেয়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় 2030 সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দিতে হবে। সে লক্ষ্যে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায়ও বিদ্যুৎ জ্বালানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত কয়েক বাজেটে বরাদ্দের বেলায়ও তাই দেওয়া হয়েছে অগ্রাধিকার। ভারত থেকে আমদানি, তেল ভিত্তিক অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প কিংবা কয়লা ভিত্তিক কেন্দ্র এসবই দীর্ঘমেয়াদে চাহিদার ভিত্তিতে পরিকল্পনার অংশ। এর মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন 10,000 মেগাওয়াট ছাড়িয়েছে। 2021 সালে লক্ষ্য 24,000 মেগাওয়াট। তাই আগামী বাজেটেও বরাদ্দে অগ্রাধিকার থাকবে তা একরকম নিশ্চিত করা হয়েছে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে। এবছর জ্বালানি খাতের নিরাপত্তার জন্য ব্যয়গুলো অব্যাহত থাকবে এবং বিশেষ করে ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সফরমেশনগুলোকে সময় উপযোগী করা বা যে পাওয়ার জেনারেট করছে সেটা যাতে ডিস্ট্রিবিউট করা যায় সে উপযোগীভাবে বিন্যাস করা হবে। বাজেটে সাধারণভাবে এই প্রাধান্যগুলো থাকবে। গেল কয়েক বছরের বাজেটে বরাদ্দের পরিসংখ্যানে দেখা যায় বাজেটের আকার বাড়ার সঙ্গে বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বরাদ্দ। তবে বরাদ্দ সুষ্ঠু ব্যবহার এবং চাহিদার কথা মাথায় রেখে স্থায়ী উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কুইক রেন্টাল দিয়ে যেই সাময়িকভাবে আমরা একটা পরিস্থিতি মোকাবেলার সুযোগ নিয়েছিলাম সেটা কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনে পরিণত হয়েছে। ফলে এখন পর্যন্ত আমরা সেই কুইক রেন্টালের যে একটা ব্যয়বহুল পরিস্থিতি সেটা থেকে বের হতে পারছি না। প্রাথমিক জ্বালানিতেই গুরুত্ব দেওয়াটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হবে হলো যে কিভাবে আমরা এটাকে আরেকটু সাস্টেনেবল ভাবে, কস্ট এফেক্টিভ ভাবে আনতে পারি। উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রাহক পর্যায়ে সহজে বিদ্যুৎ পাওয়া এবং দাম সহনীয় রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রাহকদেরকে আরো বেশি চাপে থাকতে হচ্ছে। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। সরকারি বাংলার সময় আরো থাকছে। ঝড়ে বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে চলছে নীলফামারীর লক্ষ্মীমারী প্রাথমিক বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদান। দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। নিষিদ্ধ হলেও সৃজনশীল ও অনুশীলন সহায়কের মোড়কে ফেনীতে দেদারসে বিক্রি হচ্ছে গাইড বই। কর্তৃপক্ষ বলছে পুরনো আইন দিয়ে মোড়ক পাল্টানো এসব কথিত গাইড বইয়ের প্রকাশনা ও বিপণনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। বর্তমান শিক্ষা পদ্ধতিতে অপ্রয়োজনীয় বইয়ের বোঝা কমানোর চেষ্টা হলেও উল্টো অনুমোদনহীন বইয়ের বোঝা কাঁধে নিয়ে নুয়ে পড়েছে ফেনীর প্রায় 3 লাখ শিশু শিক্ষার্থী। 1980 সালে আইন করে নিষিদ্ধ করা হয় নোট বইয়ের প্রকাশনা। সরকার অননুমোদিত নিম্নমানের বই, নোট ও গাইড বই বাজারজাত বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয় 2007 সালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। এই নির্দেশ নিয়ে পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতি নামে আইনি লড়াইয়ে 2009 সালে প্রথম থেকে 8ম শ্রেণী পর্যন্ত নিম্নমানের বই, নোট ও গাইড বই মুদ্রণ, প্রকাশনা, বিপণন, বিতরণ ও মজুদ আদালত কর্তৃক অবৈধ ঘোষণা হয়। এই ঘোষণার পরপরই কৌশলে কাভার পাল্টে এসব গাইড বইগুলোই সৃজনশীল ও অনুশীলন সহায়কের মোড়কে নতুন করে বাজারে চলে আসছে চড়া দামে। আনসিনগুলো তো স্যাররা আমাদেরকে পড়াই ঠিক আছে, কিন্তু আমাদের মাথায় তো থাকে না, যার জন্য বাসায় যাই আমাদেরকে তো দেখতে হয়। ওই যে গাইড সেই সাহায্যটা আমাদেরকে করে। বিগত বছরের প্রশ্নের জন্য আমাদেরকে গাইডের উপর নির্ভর করতে হয়। আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারি আসলে গাইডের কোনো প্রয়োজন নাই। অস্বাভাবিক মূল্য স্বীকার করলেও সৃজনশীল ও সহায়ক বইয়ের বৈধতা দাবি করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রয় সমিতির এই নেতা। আমরা অবৈধ গাইড বই বিক্রি করছি না, আমরা যেটা বিক্রি করছি এটা সৃজনশীল পদ্ধতির অনুশীলনমূলক বই। এটা বৈধ, এটা কোর্ট কর্তৃক স্বীকৃত। আর ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন আইনের সীমাবদ্ধতার কথা। নোট বইগুলি ভিন্নতর আঙ্গিকে সৃজনশীল সহায়ক বা ছাত্রছাত্রীদের সহায়ক বই হিসাবে বাজারে রয়ে গেছে। যে আইনটি প্রচলিত আছে সরাসরি ওই আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগটা আমাদের কাছে খুবই সীমিত। এই আইনে গত এক যুগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কোনো তথ্য নেই এখানকার জেলা প্রশাসনের কাছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লাঞ্ছিতের মামলায় আটক আওয়ামী লীগের 2 নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1-এর বিচারক রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এর আগে সকালে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন ও চথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাদের আইনজীবী আমলি আদালত 1-এ জামিন আবেদন জানান। দুপক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত 6 মে সকালে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম. রকিব হায়দারকে প্রকাশ্যে কিল ঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ফেনী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সহ আরো কয়েকজন। পরে ওই দিনই তার গাড়ি চালক বাদী হয়ে 7 জনের নাম উল্লেখ করে 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। খায়রুল বাদশাহ তপন এবং চেয়ারম্যান জসিম তারা দুজনে আজকে আত্মসমর্পণ করেছিল বিজ্ঞ আদালতে। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে ন্যায় বিচারে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করেছেন এবং তাদেরকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। যশোরে শিশু রাব্বি হত্যা মামলায় সৎ মাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র রায় এ আদেশ দেন। তবে দণ্ডপ্রাপ্ত আসামি বিলকিস বেগম পলাতক রয়েছেন। মামলা বিবরণে জানা যায় 2009 সালের 14 অক্টোবর ঝিকিরগাছা উপজেলার বালিয়া গ্রামে সৎ মা বিলকিস বেগম 7 বছরের শিশু রাব্বিকে ভাতের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করেন। এই ঘটনায় শিশুটির চাচা মুমিনুর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে 2010 সালে 9 মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক মামলার একমাত্র আসামি বিলকিস বেগমকে মৃত্যুদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন। মাগুরায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 22 জন। ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সকালে একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের গাড়ি চালক সেন্টু নিহত হন। শিক্ষক সহ আহত 3 জনকে সদর হাসপাতালে নেয়ার পর ডক্টর জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে তার মৃত্যুর খবরে ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা রিচা মহাসড়কের মানরা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরো 20 জন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁওয়ে 63 কেজি ওজনের কোষ্ঠী পাথরের 2টি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করা হয়েছে। সকালে রানীশংকৈল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। বিজিবি জানায় কোষ্ঠী পাথরের মূর্তি পাচারের খবর পেয়ে উপজেলার ভবানন্দপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মুমিনুর রহমান ঝানুর বাড়ি থেকে 52 কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মুমিনুরকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী উত্তরগাঁও গ্রামের হানিফের বাড়ি থেকে 11 কেজি ওজনের আরও একটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় হানিফ ও জাবেদ নামে আরও 2 জনকে আটক করে র্যাব। গত 5 মে থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের কথা থাকলেও বগুড়ায় এখনো শুরু হয়নি এই অভিযান। মিল চাতাল মালিকরাও শুরু করেননি ধান কেনা। তারা বলছেন সরকারের বরাদ্দ না জানা পর্যন্ত তারা ধান কিনবেন না। এই অবস্থায় হাটবাজারগুলোতে পানির দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। খাদ্য কর্মকর্তা বলছেন ধানের বরাদ্দ পাওয়া গেছে, 7 দিনের মধ্যে শুরু হবে ধান কেনা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টের ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়ার মাঠে মাঠে চলছে ধান কাটামারা উৎসব। তবে এবারে উৎসবে মলিন কৃষকের মুখ। প্রতি বিঘা জমিতে ধান চাষে কৃষকের যখন খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা, সেখানে মোটা চিকুন প্রকারভেদে 400 থেকে 500 টাকা মন দরে ধান বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না তাদের। এ অবস্থায় লোকসান দিয়ে বিক্রি করছেন ধান। মোটা ধানের মনে করেন 5 থেকে 600 টাকা খরচ দিয়ে পড়তেছে, কিন্তু বর্তমান হচ্ছে 400 টাকা। আমাকে প্রতি পার মনে 100 টাকা করে লস যাচ্ছে। খরচ 650 টাকা মন প্রতি করতেছে, কিন্তু মোটা ধান 450 টাকা হওয়ায় আমাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 920 টাকা মন ধান রেট করে দিয়েছে সরকার, কিন্তু সরকার কখন ধান কিনবে? আমরা তো এখন মাঠে বাজারে ধান এসে আমরা তো ধান বিক্রি করতে পারতেছি না। মিল চাতাল মালিকরা ধান কিনতে শুরু না করায় ছোট ছোট ব্যবসায়ীরা বাজারে ধান কিনছেন না। আর চাতাল মালিকরা বলছেন জেলায় চাল কেনার বরাদ্দ দেখে তারা ধান কিনবেন। মিল মালিকেরা ধান না কেনায় আমরা ছোট ছোট ব্যবসায়িক ধান কিনতে পারতেছি না। বগুড়া ডিস্ট্রিক্টের এখনো চালের কোনো টার্গেট আমরা পাইনি। মিলাররা চালের টার্গেট না পাওয়া পর্যন্ত আমরা ধান কিনবো না। সরকার যে বরাদ্দ দিছে, কি পরিমাণ চাল লিবি
এটা আমাদেরকে জানায়নি, যার কারণে আমরা ধান কিনতে পারতেছি না। এবার 23 টাকা কেজি দরে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান কিনবে সরকার। জেলায় 7 দিনের মধ্যে এই ক্রয় অভিযান শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। এই সপ্তাহের মধ্যেই যাতে ধান ক্রয় অভিযানটা শুরু করতে পারে সেই জন্য আমরা নির্দেশনা দিয়েছি আমাদের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দলকে। 920 টাকা মন দরে জেলা থেকে এবার সরাসরি কৃষকদের কাছ থেকে 40,614 মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার। এই ক্রয় অভিযান চলবে 5 জুন পর্যন্ত। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। গাজীপুরে বিকাশ গ্রাহকদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। দুপুরে শহরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের সময় মোবাইল নম্বর হ্যাক করে গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে তাকে তল্লাশি করে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া 5 লাখ টাকা সহ মোবাইলের অর্ধশত সিম কার্ড উদ্ধার করা হয়। প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের কামারখন্দে থানা হাজতে পুলিশি নির্যাতনে বাবু নামে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ করেছে নিহতের স্বজনরা। তবে পুলিশের দাবি আত্মহত্যা করেছে সে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সর্দার জানান, গতকাল সকালে বাবু সহ 3 জনের নামে থানায় একটি চুরির মামলা হয়। দুপুরে বাবুকে গ্রেফতার করে থানা হাজতে রাখে পুলিশ। তবে ভোরে বাথরুমের গ্রিলের সাথে গেঞ্জি পেঁচিয়ে সে আত্মহত্যার চেষ্টা চালায় বলে দাবি করে পুলিশ। এ সময় তাকে উদ্ধার করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে স্বজনদের দাবি, নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে। সাভারে স্বামী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর 5 মাস পর এক গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। দুপুরে আশুলিয়ার জিরানি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহটি উত্তোলন করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, 7 বছর আগে গাজীপুরের আবুল হাশেমের সঙ্গে রত্না আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায় তাকে নির্যাতন চালাতো স্বামী আবুল হাশেম। স্বজনদের অভিযোগ, এরই জের ধরে 2015 সালের 28 নভেম্বর শ্বাসরোধ করে রত্না আক্তারকে হত্যা করে তার স্বামী। এ সময় সে আত্মহত্যা করেছে বলে ধামাচাপা দেয় শ্বশুরবাড়ির লোকজন। তবে নিহতের বাবা আকবর আলী গত 2রা ফেব্রুয়ারি আদালতে মামলা করলে আসামি আবুল হাশেমকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। এরপর নিহত গৃহবধূর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন আদালত। তারা দামাচাপা দিবার জন্য বহু চেষ্টা করছে, হাসির কথা কইয়া তারপর দাপন করা হয়েছে। পরবর্তী জানতে পারলাম যে আমার মেয়েকে মারছে। স্বামীর বাড়িতে রত্না বেগম নামে মহিলাকে হত্যা করা হয়। এই ব্যাপারে কালিয়াকৈর থানায় মামলা হয়। এরপরে তদন্তকারী অফিসার আসামি গ্রেপ্তার করেন। নীলফামারীতে খোলা আকাশের নিচে চলছে একটি প্রাথমিক বিদ্যালয়ের 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদান। স্থানীয়রা জানান, গত 7 মে প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত হয়ে যায় জলঢাকা উপজেলার লক্ষ্মীমারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে চলছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান। এতে বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। ভবনটি ঠিক করা না হলে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় দ্রুত ভবনটি সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। ঝড়ে স্কুল ভেঙে গেছে, গাছতলায় আমরা ক্লাস করতেছি, মাঝে মাঝে বৃষ্টি হয়, আমাদের খুব কষ্ট হয়। অনেক সময় রোদ লাগে, আবার বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে, আবার শীতে খুবই ঠান্ডা লাগে। এইভাবে আমরা কষ্ট করে এখানে পড়াশোনা করতেছি। কালবৈশাখী ঝড়ে বিল্ডিংটা ঘরটা আমার পুরো উড়িয়ে গেছে। তা আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করব, অতি তাড়াতাড়ি যেন আমাদের স্কুলের পরিবেশ ফিরে আনা যায়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরাও স্থানীয় পর্যায় থেকে আমরা স্কুলগুলোকে যাতে ক্লাস যাতে সচল হয়, ছাত্ররা যাতে বসতে পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার 88.29। শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়ায় বাড়ছে পাশের হার, বললেন প্রধানমন্ত্রী।
আলবদর প্রধান নিজামীর ফাঁসিতে উল্লাস দেশ জুড়ে, প্রবাসীদের সন্তোষ, জামায়াত শিবির নিষিদ্ধ এখন সময়ের ব্যাপার মাত্র, বললেন বাণিজ্যমন্ত্রী। আসছে বাজেটেও অগ্রাধিকার পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বাড়ানো হবে বিদ্যুৎ সঞ্চালন লাইন, টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। নিষিদ্ধ হলেও মোড়ক পাল্টে বিভিন্ন জায়গায় দেদারসে বিক্রি হচ্ছে গাই বই, পুরনো আইন দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়, দাবি কর্তৃপক্ষের। এবং বগুড়ায় এখনো শুরু হয়নি কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, কিনছেন না চাতাল মালিকরাও, কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।